হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন জোহানেস কেপলার। কেপলার আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনার শেষে এর উত্তরটিও 5 নম্বরের উত্তরটিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই যে CC8 পেপার এবং CC9, 10 এবং ACC B2 পেপারটির সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সেই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর ধরে ধরে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি এবং তার উত্তরগুলি তোমাদের সামনে প্রোভাইড করছি। তো আমার চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তোমরা যারা এই ক্লাসে পড়ো তোমরা তো সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিচে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাবে। তা আমাদের আজকের আলোচনার টপিকটা কি একবার দেখে নেবো যে জোহানেস কেপলার, ওনার জন্ম 1571, মৃত্যু 1630। এটা বিএ হিস্ট্রি অনার্সের ফোর্থ সেম CC8 পেপার 5 নম্বরের। এখানে প্রশ্ন কি আসতে পারে দেখো, আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান। তাহলে জোহানেস কেপলার, সেই কেপলারের অবদান বিজ্ঞানের ক্ষেত্রে কতটা। তা যেসব এই যে 16 শতকের বিজ্ঞানীদের কথা আমরা জানি, এর ভিতরে প্রথমে যার নাম করতে হয় তার নাম কোপারনিকাস। কোপারনিকাস পৃথিবীতে প্রথম এই তত্ত্ব তুলে ধরেন, সৌরকেন্দ্রিক তত্ত্ব, যে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো আবর্তিত হচ্ছে। তারপরে তার 100 বছর পরে গ্যালিলিও সেই তত্ত্বটাকে প্রমাণ করার চেষ্টা করেন এবং তিনিও একই কথা বলেন। তার যে দ্য মেসেঞ্জার অফ দ্য স্টার্স গ্রন্থে তিনি ওই কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে প্রতিষ্ঠা করে যান। আর এর আগে কোপারনিকাসই প্রথম বলেছিলেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হচ্ছে এবং তিনি তার যে গ্রন্থ রিভলিউশনাবাস অরবাম ক্লাস্টিকিয়াম, সেই গ্রন্থে তার এই সমস্ত চিন্তাভাবনা সেখানে লিপিবদ্ধ করে যান। তো এই দুই বিজ্ঞানী পরপর রয়েছেন এবং 100 বছরের গ্যাপ রয়েছে, কাছাকাছি 70-80 বছরের গ্যাপ রয়েছে কিন্তু কোপারনিকাস এবং গ্যালিলিও। কোপারনিকাস প্রথমে আবিষ্কার করছে, সেই বক্তব্যটাকেই গ্যালিলিও প্রাধান্য দিতে চেয়েছেন এবং গ্যালিলিও দূরবীন যন্ত্রের সাহায্যে সেটা প্রমাণ করে দেখেন বা দেখান যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এছাড়া গ্যালিলিও আরো অনেক কিছু আবিষ্কার করেন, সেটা আমরা এর আগের ক্লাসে বা ভিডিওতে গ্যালিলিও সম্পর্কে দেখেছি। আর এর পরবর্তীতে এই গ্যালিলিওর সমসাময়িক ব্যক্তি ছিলেন কিন্তু এই জোহানেস কেপলার। হ্যাঁ, ইনি পোল্যান্ডের জার্মানির অধিবাসী ছিলেন এবং ইনি ছিলেন গণিতজ্ঞ, পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। তবে জ্যোতির্বিদ হিসেবে এই জোহানেস কেপলার সব থেকে বেশি তার সুনাম করেছিলেন। বিশেষ করে যে গ্রহগুলো রয়েছে মহাকাশে, সেই গ্রহগুলোর যে অবস্থান, তাদের যে গতি, তাদের প্রকৃতি, এগুলো নিয়ে একথা গ্রহের গতি নিয়ে যে গবেষণা, সেক্ষেত্রেই তিনি স্বনামধন্য হয়ে আছেন এই জোহানেস কেপলার। তিনি টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, জার্মানির টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি এই কোপারনিকাসের যে এই সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা, এই ধারণার প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীকালে যখন তার কর্মসূত্রে তিনি প্রাগে আসেন, জার্মানির প্রাগে, তখন সেখানে এক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডেনমার্কের টাইকো ব্রাহে তার সেই সহকারী রূপে এই জ্যোতির্বিজ্ঞানে মনোনিবেশ করেন এবং টাইকো ব্রাহের অকাল মৃত্যু হয়। তবে টাইকো ব্রাহে যে আবিষ্কার করেছিলেন, একাধিক জিনিস আবিষ্কার করেছিলেন। টাইকো ব্রাহে পৃথিবীতে প্রথম এই গ্রহের যে অবস্থান মহাকাশে এবং গ্রহগুলো যে ঘুরছে পৃথিবীর চতুর্ধারে, সূর্যের চতুর্দিকে, এবং সেগুলোর দূরত্ব কতটা, সূর্য থেকে এক একটা গ্রহের দূরত্ব কতটা আছে, এগুলো নিয়ে কিন্তু প্রথম গবেষণা করেন এই টাইকো ব্রাহে। এবং তিনি 1580 খ্রিস্টাব্দ নাগাদ একটি মান মন্দির নির্মাণ করেন। মান মন্দির মানে পর্যবেক্ষণ কেন্দ্র, মহাকাশ পর্যবেক্ষণ বা গবেষণার যে কেন্দ্র, তাকে বলে মান মন্দির। সেই পৃথিবীতে প্রথম মান মন্দির এই টাইকো ব্রাহেই কিন্তু স্থাপন করেছিলেন জার্মানির উইলসবার্গে। তাই এরা সহকারী হিসেবে এই চলে আসেন জোহানেস কেপলার এবং টাইকো ব্রাহের অকাল মৃত্যু হয়। এবার টাইকো ব্রাহের অকাল মৃত্যুর পর তার যেসব গবেষণাপত্র ছিল, গবেষণা তথ্যাবলী, বহুদিন ধরে তিনি যেসব গবেষণাপত্রগুলো সংগ্রহ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, যেসব তার তথ্যগুলো, সেই তথ্যগুলো হাতে চলে আসে জোহানেস কেপলারের এবং কেপলার সেগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য বা সঠিক ব্যবহার করার জন্য তিনি সচেষ্ট হয়ে ওঠেন। এরপর টাইকো ব্রাহে মহাবিশ্বে যে গ্রহগুলির যে পরিক্রমা বা উৎক্ষেপণ যে কেন্দ্র, সেই কেন্দ্রের যে আকৃতি, সেই আকৃতি নিয়ে প্রথমে তিনি একটি সূত্র
মানুষের সামনে তুলে ধরেন। হ্যাঁ, মানে গ্রহের গতি সম্বন্ধীয় প্রথম সূত্র। সেই সূত্রতে বলা হচ্ছে এটাই যে সূর্য একটি কেন্দ্রবিন্দুতে আছে এবং তাকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ এক একটি উপবৃত্তাকার ভাবে পরিক্রমা করে চলেছে। এটাই ছিল তার প্রথম সূত্র। এরপরে তিনি দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন বা বলেন। সেই দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে যে একটি সূর্য থেকে একটি গ্রহের যে দূরত্ব, সমান্তরাল দূরত্ব, সেই দূরত্বের সমান অংশ হবে তার যে উপবৃত্তাকার যে অংশ আছে তার সমান হবে। তা এটা ছিল তার দ্বিতীয় সূত্র। এবং প্রথম এবং এই দ্বিতীয় সূত্র নিয়ে তিনি প্রথম একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থটি হচ্ছে 1609 সালে এটা প্রকাশ করেন, অ্যাস্ট্রোনমিয়া নোভা। এই অ্যাস্ট্রোনমিয়া নোভা গ্রন্থে তিনি গ্রহের গতি, গ্রহের ঔজ্জ্বল্য কতটা, আলো অন্ধকার বা উষ্ণতা, এগুলো নিয়ে, গ্রহের গতি ঔজ্জ্বল্য নিয়ে, এবং তার যে প্রথম এবং দ্বিতীয় নিয়ম গ্রহের গতি সম্বন্ধে। প্রথম নিয়মটা কি বলেছি আরেকবার বলি, যে সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো উপবৃত্তাকার ভাবে ঘুরে চলেছে। আর দ্বিতীয় নিয়মে বলেছিলেন যে এই সূর্য থেকে গ্রহের যে সমান্তরাল দূরত্ব, সেই দূরত্বটাই হবে তার উপবৃত্তাকার দূরত্বের সমান। তো এই দুটি নিয়ম নিয়ে তিনি প্রথম 1609 সালে অ্যাস্ট্রোনমিয়া নোভা বলে একটি গ্রন্থ প্রকাশ করেন। এরপর এর প্রায় 10 বছর পর, এরপরে 10 বছর পর তিনি গ্রহের সম্বন্ধে তৃতীয় নিয়মটিও আবিষ্কার করেন। এবং এ সম্পর্কে টোটাল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি নিয়ম নিয়ে এবং গ্রহের গতি নিয়ে, গ্রহের ঔজ্জ্বল্য নিয়ে তিনি 10 বছর পর 1619 সালে আবার একটি গ্রন্থ প্রকাশ করছেন, দ্য হারমোনিয়াস মুন্ডি। দ্য হারমোনিয়াস মুন্ডি প্রথমে বার করেছিলেন অ্যাস্ট্রোনমিয়া নোভা, আর পরে বার করছেন 10 বছর পর 1619-এ দ্য হারমোনিয়াস মুন্ডি। এবং এই গ্রন্থে আরেকটা বিষয় উল্লেখ করা আছে যে এই যে মহাবিশ্বে যে বিভিন্ন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এটার ভিতরে একটা ঐক্য আছে, একটা ইউনিটি বা একটা নির্দিষ্ট কোনো একটা সিস্টেম আছে, এটার ভিতরে একটা ঐক্য আছে। এই যে ঐক্য চেতনা মহাবিশ্বের ক্ষেত্রে, এই ঐক্য চেতনা কিন্তু তার মাথায় আসে এবং তিনি এই সম্পর্কে প্রচুর গবেষণা করেন। এবং এই গ্রন্থে, এই হারমোনিয়াস মুন্ডি গ্রন্থে বিস্তারিত আলোচনাও কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি এই গ্রহগুলোর সাথে ব্যক্তির কি সম্পর্ক, মানে মানুষের কি কানেকশন, মানে যেটা আমরা জ্যোতিষ শাস্ত্রে চর্চা করি যে কারো শনি খারাপ, কারোর বৃহস্পতি ভালো, এই যে রাহু খারাপ, এই যে বিভিন্ন গ্রহের সম্পর্কে আমরা মানুষের সাথে কানেকশন খুঁজে বেড়াই জ্যোতিষ শাস্ত্রে, এটা নিয়েও কিন্তু তিনি গবেষণা করেন। এবং এ সম্পর্কে তার যে মৌলিক চিন্তা ভাবনা, সেটি হচ্ছে এই হারমোনিয়াস মুন্ডি গ্রন্থে তিনি আলোচনা করেছিলেন। এটি ছিল তার দ্বিতীয় গ্রন্থ। এরপর তিনি কিছু সুপারনোভা, মহাকাশের সুপারনোভা দেখতে পান। সুপারনোভা বলতে, সুপারনোভা হচ্ছে মহাকাশে যে নক্ষত্রের ভিতরে যে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণ ঘটলে যে একটা আকাশগঙ্গা পথে যে একটা নক্ষত্রের মানে নিউট্রনের একটা বলয় দেখা যায়, সেই বলয়কে আমরা বলি নক্ষত্রের বিস্ফোরণ বলি, যাকে আমরা বলি ইংরেজিতে সুপারনোভা। তো সুপারনোভা প্রথমে এই টাইকো ব্রাহে আবিষ্কার করেছিলেন। তারপর একটি দেখেন, এবং মহাকাশে কিন্তু একটি সুপারনোভার নামও আছে, টাইকো ব্রাহে নোভা, সুপারনোভা, টাইকো ব্রাহে নোভা। আর এর পরে 1604 খ্রিস্টাব্দ নাগাদ এই জোহানেস কেপলারও কিন্তু একটি সুপারনোভা আবিষ্কার করেন, যার বর্তমান এখন নাম কেপলার নোভা, যার বর্তমান নাম কেপলার নোভা। এই সুপারনোভা সম্পর্কে তিনি কিন্তু একটি গ্রন্থ লিখেছিলেন, সেটা হচ্ছে ডে স্টেলা নোভা। ডে স্টেলা নোভা 1604 সালে তিনি এটা আবিষ্কার করেন। এরপরে এই যে আলোর ধর্ম, মানে এই যে গ্রহের গতি, এই সম্পর্কে হলো, সুপারনোভা আবিষ্কার করলেন। এরপরে কেপলারের যেটা প্রধান আবিষ্কার, সেটি হচ্ছে আলোর ধর্ম। আলোর ধর্ম, আলোর যে প্রতিসরণ বা দৃষ্টির যে ধর্ম, এগুলোকে উপরে তিনি আবিষ্কার করেন একাধিক গবেষণাপত্র। এবং এগুলোকে কেন্দ্র করে, মানে এই আলোর প্রতিসরণ, আলোর ধর্ম, এগুলোকে কেন্দ্র করে যে টেলিস্কোপ, যেটা দূরবীন যন্ত্র, তার কতটা উন্নতি ঘটানো যায়। গ্যালিলিও আবিষ্কার করেছিলেন দূরবীন যন্ত্র, আর তিনি সেই দূরবীন যন্ত্রটাকে কতটা বেশি উন্নত করা যায় এই আলোর প্রতিসরণ বিদ্যাকে কাজে লাগিয়ে বা দৃষ্টির ধর্মকে কাজে লাগিয়ে, সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত গবেষণা করেন এবং একটি গ্রন্থ লেখেন, অ্যাস্ট্রোনমি পার্টস অপটিকা। এটিও 1604 সালে তিনি এই গ্রন্থটি কিন্তু লিখছেন আলোর ধর্মের উপরে। এবং এই আলোর ধর্মকে কাজে লাগিয়ে দূরবীন যন্ত্রের কিভাবে উন্নতি করা যায়
তার উপরে লিখছেন 1611 সালে ডায়োপট্রিস বলে আরেকটি গ্রন্থ, ডায়োপট্রিস। তাহলে এখানে আমরা 4টি গ্রন্থ, মানে 5টি গ্রন্থ পাচ্ছি। একবার দেখে নাও, এগুলো কিন্তু নোটের ভিতরে আলোচনা করতে হবে। প্রথমে তিনি 1609 অ্যাস্ট্রোনমিয়া নোভা লিখছেন, গ্রহের গতি সম্বন্ধে তার প্রথম এবং দ্বিতীয় নিয়ম নিয়ে। তার 10 বছর পর 1619 তিনি দ্য হারমোনিয়াস মুন্ডি লিখছেন, গ্রহের গতি অবস্থান নিয়ে এবং মহাবিশ্বের মধ্যে যে ঐক্য সেটি নিয়ে, এবং গ্রহের সাথে মানুষের কি সম্পর্ক সেটা নিয়ে হারমোনিয়াস মুন্ডি। এরপর 1604 মানে এর ভিতরেই হচ্ছে ঘটনাটি। 1604 নিয়ে 4 সালে তিনি একটি সুপারনোভা আবিষ্কার করছেন এবং সে সম্পর্কে লিখছেন ডে স্টেলা নোভা। এরপর এই 1604-এই তিনি আলোর গতি নিয়ে, আলোর প্রতিসরণ নিয়েও আর একটি গবেষণাপত্র প্রকাশ করছেন, অ্যাস্ট্রোনোমিও পার্স অফ টিকা। এরপর এই আলোর গতিকে কাজে লাগিয়ে, দৃষ্টি শক্তি বা দৃষ্টির যে ধর্মকে কাজে লাগিয়ে দূরবীন যন্ত্রের কিভাবে উন্নতি করা যায় সেই দূরবীন যন্ত্রের উপরে তিনি করছেন ডায়োপট্রিস বলে আরেকটি গ্রন্থ। তাহলে এই 5টি গ্রন্থ তিনি প্রকাশ করছেন জোহানাস কেপলার। এবং তার জীবনের শেষ কিন্তু আরেকটি বই আছে, মোট 6খানা বই তিনি লিখছেন। 1627 সালে তার জীবনের শেষ বই ট্যাবুলি রুডোলফিনি। এই গ্রন্থে তিনি এই যে অল ওভার এই যে 5টি গ্রন্থে যা কিছু আছে তার সব কিছু নিয়ে তিনি ফাইনালি একটা গ্রন্থ লিখছেন, তার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ বলা যায় ট্যাবুলি রুডোলফিনি। তার সমস্ত গবেষণার বিষয়বস্তু সেখানে রাখা আছে 1627। এবং এই গ্রন্থ তিনি তার যে গুরু বা তিনি যার যে সহকারী হিসেবে বা তার সেই পথপ্রদর্শক টাইকো ব্রাহে, তার উদ্দেশ্যেই কিন্তু এই ট্যাবুলি রুডোলফিনি তিনি উৎসর্গ করেন এই গ্রন্থটি 1627 সালে। এই গ্রন্থে গ্রহের অবস্থান, গ্রহের প্রকৃতি, গ্রহের দূরত্ব এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিশ্বের সামনে নতুন এক দিক তিনি তুলে ধরেন। এই ছিল জোহানাস কেপলারের অবদান লিখতে গেলে তার এই যে 6খানা গ্রন্থ পরপর লিখতে হবে এবং কোন গ্রন্থে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, কত সালে প্রকাশিত হচ্ছে, অল ওভার একটা সুন্দর করে টিকা লিখতে হবে। এই টিকাটা কিভাবে তোমরা লিখবে সেটি আমি কিন্তু অ্যান্সারটা রেডি করেছি তোমাদের জন্য। আমি সেই অ্যান্সারটি নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, 4th সেমিস্টার CC8, 6th সেমিস্টার ডিএসসি B2। তোমরা যারা এখন 6th সেমিস্টার পাশে পড়ছো, তোমাদের ডিএসসি B2-তে কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। আর তোমরা যারা 4th সেমিস্টার অনার্সে পড়ছো, তোমাদের CC8 পেপারটিতেও এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। প্রশ্নমান 5, প্রশ্নটি হচ্ছে আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে কেপলারের অবদান লেখো। এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে, দেখো, জোহানেস কেপলার 1571 থেকে 1630 জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিদ। তবে জ্যোতির্বিজ্ঞানে গ্রহের গতি সম্বন্ধীয় সূত্রাবলীর আবিষ্কারক হিসেবে বিশেষত পরিচিত। টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়ই তিনি জ্যোতির্বিজ্ঞানে, বিশেষত কোপার্নিকাসের সূর্য কেন্দ্রিক তত্ত্বের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। কর্মজীবনের প্রারম্ভে প্রাগে এসে টাইকো ব্রাহের সহকারী রূপে জ্যোতির্বিজ্ঞানে মনোনিবেশ করেন। টাইকো ব্রাহের অকাল মৃত্যুর পর তার দীর্ঘকাল যাবৎ গবেষণালব্ধ তথ্যাবলী হাতে পেয়েই সেগুলোর যথাযথ ব্যবহার করার জন্য সচেষ্ট হন। এরপরেই কেপলার গ্রহদের উৎকেন্দ্রিক কক্ষপথের আকৃতি ও প্রকৃতি নিয়ে নির্ণয়ে যত্নবান হন। এই ছিল ফার্স্ট প্যারা। এবার সেকেন্ড প্যারাটা দেখো, গ্রহের গতি সম্বন্ধীয় প্রথম নিয়মটি হলো প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে এক একটি উপবৃত্তাকার পথে ঘোরে এবং সূর্য এই সব উপবৃত্তের একটি নাভি বিন্দুতে অবস্থিত। কয়েক বছর পরে তার দ্বিতীয় নিয়মটি আবিষ্কৃত হয়। সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা সমান সময়ে উপবৃত্তাকার ক্ষেত্রের সমান অংশ অঙ্কিত করে। এই সূত্র দুটি এবং গ্রহদের গতি, ঔজ্জ্বল্য ও অবস্থান সম্বন্ধে আরও বহু তথ্য 1609 খ্রিস্টাব্দে তার অ্যাস্ট্রোনোমিয়া নোভা গ্রন্থে প্রকাশিত হয়। এর প্রায় 1 দশক পরে গ্রহের গতি সম্বন্ধীয় তার তৃতীয় নিয়মটি আবিষ্কার করেন। এই সব তথ্য 1619 খ্রিস্টাব্দে প্রণীত তার দ্য হারমোনিয়াস মুন্ডি গ্রন্থে বর্ণিত হয়। এরপর শেষ প্যারাটি দেখে নাও। উপরিউক্ত গ্রন্থগুলোতে গ্রহের গতি, অবস্থান ইত্যাদি তথ্যের আলোচনা ছাড়াও সমগ্র বিশ্ববিধানের পশ্চাতে এক ঐক্যসূত্রের অস্তিত্ব
এবং গ্রহের নক্ষত্রাদির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নিয়ে কেপলারের বহুবিধ মৌলিক চিন্তা ভাবনার নিদর্শন পাওয়া যায়। 1604 খ্রিস্টাব্দে আকাশে যে সুপারনোভার আবির্ভাব হয় তা এখন কেপলারের নোভা নামে পরিচিত। 1606 খ্রিস্টাব্দে তার রচিত ডে স্টেলা নোভা গ্রন্থে এই সুপারনোভা সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য আলোচিত হয়। এই একই সময়ে কেপলার আলোর ধর্ম নিয়ে বহু চিন্তাভাবনা করে 1604 খ্রিস্টাব্দে অ্যাস্ট্রোনমি পার্স অপটিকা এবং 1611 খ্রিস্টাব্দে ডায়োপট্রিস নামক গ্রন্থ দুটি রচনা করেন। শেষোক্ত গ্রন্থে মানে ডায়োপট্রিস তিনি আলোর ধর্মকে কাজে লাগিয়ে দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধনের প্রস্তাব করেন। আলোর প্রতিসরণ ও দৃষ্টির ধর্ম সম্পর্কে এই দুটি গ্রন্থে বহু তথ্য আলোচিত হয়। কেপলারের সর্বশেষ উল্লেখযোগ্য গ্রন্থ ছিল ট্যাবুলি রুডেলফিনি। 1627 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থগুলোর অবস্থান, ঔজ্জ্বল্য ও গতি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। টাইকো ব্রাহের উদ্দেশ্যে উৎসর্গ করা গ্রন্থ জ্যোতির্বিজ্ঞানের একটি কীর্তি স্তম্ভ। তো এই ছিল কেপলারের অবদানের উপরে 5 নম্বরের টিকা। তোমরা এই নোটসটি কিন্তু কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, এটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে আইজাক নিউটনটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এর পরের ভিডিও তোমাদের জন্য আইজাক নিউটনের উপরে আমি ভিডিও নিয়ে আসবো এবং একের পর এক সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উত্তরটি নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।